প্রথমে কলাম আনার জন্য আমরা পেজ লেআউটে চলে যাব। পেজ লেআউট থেকে আমরা কলাম দেখতে পাচ্ছি, এখান থেকে একটা কলাম অলরেডি আছে, আমরা দুইটা কলাম নিলে এখানে ক্লিক করতে পারি, তিনটা কলাম নিলে এখানে ক্লিক করতে পারি। সো আমি তিনটা কলাম ব্যবহার করলাম। সো কলাম সম্পর্কে আরেকটু ডিটেলসে জানার জন্য আমরা এখান থেকে মোর কলামসে ক্লিক করব। সো মোর কলামস থেকে এখানে যদি আমি 6টা কলাম চাই একটা পেজের মধ্যে, বা আমি চাই 4টা কলাম হবে একটা পেজের মধ্যে, সেটা আমরা এখান থেকে দিতে পারবো। পেজের যে লাইন, এখানে আমরা প্রিভিউ দেখতে পাচ্ছি, লাইন দিতে চাইলে আমরা এখানে টিক মার্ক দিব, আর দিতে না চাইলে টেক অফ করে দিব, দেন আমরা ওকে করে দিব। একটা পেজের মধ্যে 4টা কলাম হয়েছে। আবারও মোরে ক্লিক করলাম, আমরা হচ্ছে পেজ লাইনটা দিতে চাই। স্পেসিং এবং উইডথ এই দুটো আপনি কমাতে বাড়াতে পারেন, এবং এখানে আপনি কমালে বাড়ালে এখানে দেখতে পারবেন স্পেসিংটা খুব কম, অর্থাৎ এই লাইনটার সাথে স্পেসিংটা খুব কম আছে, কম থাকবে বেশি থাকবে। আমরা যদি একটু বাড়াতে চাই তাহলে বাড়াতেও পারবো। কলামগুলোকে বন্ধ করে দিতে চাই তাহলে আবার কলাম যাবে, এখান থেকে ওয়ানে ক্লিক করতে পারি, অথবা মোর গিয়ে ওয়ান কলামে ক্লিক করলে ডকুমেন্টটা আগের মতো হয়ে যাবে। সো এই সিস্টেমে কলাম দেওয়ার বড় সমস্যা হচ্ছে এই যে আমি এখানে লিখেছিলাম মোস্ট ইউজ ভোকাবুলারিজ, এই লাইনটাও কলামের মধ্যে চলে এসেছে। তো এই কারণে আমরা যখন কলাম নিয়ে কাজ করব তখন এইভাবে কখনো কলাম দিব না। কোন একটা পেজের মধ্যে মাউসের কার্সর রেখে আমরা এই যে যেভাবে কলাম দিলাম এইভাবে কলাম দিব না। আমরা যতটুকু ডকুমেন্টে কলাম রাখতে চাই অতটুকু সিলেক্ট করব। যেমন উদাহরণস্বরূপ আমি এই 3 পৃষ্ঠার কলাম দিতে চাই, তাহলে এই 3 পৃষ্ঠার টেক্সটগুলোকে আমি সিলেক্ট করব। এরপর কলাম থেকে আমি 3টা কলাম দিতে চাই, অথবা আমি এখানে গিয়ে আমি 1 2 3 সো দিয়ে আমরা ওকে করে দিলাম। তাহলে যতটুকু টেক্সট আমরা সিলেক্ট করেছি ততটুকুর মধ্যে আমাদের কলাম থাকবে। আর এই টেক্সট আমরা সিলেক্ট করিনি, মোস্ট ইউজ ভোকাবুলারি, সেটার মধ্যে কলামটা আসেনি। এখানে একটা প্রশ্ন আমি তৈরি করেছি, তো এই প্রশ্নটা আপনারা দেখতে পাচ্ছেন যে 2টা পেজে চলে এসেছে। তো আমরা সবসময় প্রশ্নটাকে একটা পেজে রাখার চেষ্টা করি। তো ফন্ট চেঞ্জ করা যাবে না, আপনি দেখতে পাচ্ছেন অলরেডি ফন্ট সাইজ 12 দেয়া আছে, কারণ 16 হচ্ছে আমাদের ডিফল্ট ফন্ট সাইজ, কিন্তু অলরেডি ছোট আছে, আমরা ফন্ট সাইজ ছোট করতে পারবো না। আমরা যদি পুরো প্রশ্নটাকে কলামে আনছি, পুরো প্রশ্নটাকে সিলেক্ট করলাম, তারপর পেজ লেআউট থেকে আমরা 2টা কলাম ব্যবহার করবো। সো 2টা কলামে ক্লিক করে দিলাম। ভালো দেখা যাচ্ছে না এটা, কারণ প্রশ্নগুলো নিচের লাইন চলে এসেছে। তো এই কারণে আমরা যেটা করবো, আমি চ পর্যন্ত প্রশ্ন নিলাম। সো কলাম থেকে আমি 2টা কলাম ক্লিক করলাম। সো এখন আমি এতটুকু সিলেক্ট করি, 2 লাইনের প্রশ্নটা আনবো না। তারপর এই যে রুলার দেখতে পাচ্ছি, রুলারের এই নিচের জায়গা থেকে, আর এই প্রশ্নটাকে আমরা চাইলে একটু সাইডে নিয়ে আসতে পারি। ওকে, সো এই যে এই প্রশ্নটা যখন আপনি দেখবেন আমি একদম কর্নারে চাপানোর চেষ্টা করছি, তখন দেখেন নিচে চলে আসছে, রাইট? সো এটাকে আমরা ঠিক করার জন্য আমরা মোর কলামে যাব। মোর কলাম থেকে যে স্পেসিং, এটাকে আমরা কমিয়ে দেওয়ার চেষ্টা করব। কমে গেছে। এই পৃষ্ঠায় আরেকটা লাইন আছে। সো আমরা একটা কাজ করি এখন, এই পৃষ্ঠার প্রশ্ন এই যে ঘ পর্যন্ত, এই পর্যন্ত আমরা 2টা কলামে আনার চেষ্টা করব। তো এই বিষয়টা আমি প্রচুর করি। আমি যখন প্রশ্ন করি, তো যখন দেখি এক পৃষ্ঠায় প্রশ্নটা আটকে না, যেমন এই প্রশ্নটা দেখতে পাচ্ছেন 2 পৃষ্ঠায় চলে এসেছে। সো এই যে এই পৃষ্ঠার যে প্রশ্নগুলো আমরা দেখতে পাচ্ছি, আপনি যদি এখানে ক্লিক করি তাহলে এই যে দেখতে পাবেন এখানে মাঝখানে একটা কলাম, আবার এখানেও ক্লিক করলে দেখবেন কলাম, রাইট? সো এখানে ক্লিক করলে আবার দেখবেন পুরোটা একটা মার্জিন আছে। কলামের এই সেম কাজটা আবার ট্যাবস ব্যবহার করেও করা যায়। আমরা একটা লাইনের মধ্যে 3টা করে কলাম নিব, এই কারণে 3টা শব্দ একটা লাইনের মধ্যে আনলাম। তো ট্যাবস ব্যবহার করার জন্য আমরা প্রথমে ভিউ থেকে রুলারটাকে নিয়ে আসবো, রুলার। সো এর আগে একটু বলে দিচ্ছি, ট্যাবস নিয়ে আমার চ্যানেলে এই ভিডিওটা আপলোড করা আছে। ট্যাবস নিয়ে যত ধরনের কাজ আছে সবকিছু আমি ব্যাখ্যা করছি, আপনি ভিডিওটা দেখে আসতে পারেন। তো এই ভিডিওতে আমি বেশি ডিটেলসে ব্যাখ্যা করব না, তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। রুলারটা আসার পর আমরা হাতের বাম পাশে এই যে এই জায়গাটাতে, এই জায়গাটাতে আমরা দেখতে পাচ্ছি ট্যাবস, রাইট? সো এখানে যদি মাউসের কার্সারটা রাখি তাহলে দেখা যাচ্ছে এখানে রাইট ট্যাব, আমরা লেফট ট্যাব ব্যবহার করব। সো এখানে ক্লিক করলাম, ক্লিক করতে থাকবো যতক্ষণ পর্যন্ত লেফট ট্যাব না আসে। এটা হচ্ছে লেফট ট্যাব। কিভাবে বুঝবো? মাউসের কার্সারটা নিচে রাখলে দেখা যাচ্ছে লেফট ট্যাব। আমরা এখানে একটা ক্লিক করব, আর এখানে একটা ক্লিক করব। তো এখন আমি যদি মাউসের কার্সারটা এখানে রেখে একটা ট্যাব প্রেস করি, দেখবো যে এই লেখাটা, এই যে লেফট ট্যাব এখান থেকে চলে গেছে। আমরা ট্যাব ব্যবহার করেছি এটা বোঝার জন্য হোম থেকে শো এন্ড হাইডটাকে ওপেন করে দিব। শো এন্ড হাইড নিয়ে আমার চ্যানেলে ভিডিও আছে, এই ভিডিওটা দেখে আসতে পারেন যদি বুঝতে চান। তো এই অ্যারো মানে হচ্ছে ট্যাব। আবার মাউসের কার্সারটা আমরা এখানে রাখবো, রেখে আমরা একটা ট্যাব শো এন্ড হাইডটাকে অফ করে দিলাম। এখানে যখন মাউসের কার্সারটা রাখছি দেখেন ট্যাব গুলো দেখা যাচ্ছে। আবার মাউসের কার্সারটা এখানে রাখলে দেখেন এখানে কোনো ট্যাব দেখা যাচ্ছে। কারণটা আমি আপনাদেরকে বুঝাচ্ছি। এই ট্যাবগুলোকে আমি ডিলিট করে দিই, ড্র্যাগ করে নিচে এনে ডিলিট করে দিলাম আমি। সো এটার কারণটা হচ্ছে আমরা এই লাইনটা শুধুমাত্র সিলেক্ট করেছিলাম, এই কারণে এখানে ট্যাব এসেছে। সো আমরা একটা কাজ করব, পুরো ডকুমেন্টে যেহেতু আমরা ট্যাব আনতে চাই পুরো 2 পেজে, তাই পুরো 2 পেজটাকে, আমি 2 পেজ না, আমি 1 পেজ দিয়ে দেখাচ্ছি। পুরো 1 পেজের যতটুকু আমরা ট্যাব আনতে চাই ততটুকু আমরা সিলেক্ট করলাম, উপরের লাইনটা সিলেক্ট করিনি। সিলেক্ট করে এখন এখানে লেফট ট্যাব সিলেক্ট করা আছে, এখান থেকে আমরা এখানে একটা ট্যাব দিলাম, আর পাশে একটা ট্যাব দিলাম, সমস্যা নেই, পরবর্তীতে আমরা এটাকে অ্যাডজাস্ট করতে পারবো ট্যাবকে। মাউসের কার্সারটা এখানে রাখলাম, রেখে একটা ট্যাব বাটন প্রেস করলাম, চলে আসলো, এখানে একটা ট্যাব বাটন প্রেস করলাম। তো এভাবে ট্যাব বাটন প্রেস করে করে আমরা অ্যাডজাস্ট করতে পারি জাস্ট সিঙ্গেল ক্লিকেই। আমরা দেখতে পাচ্ছি যে এখানকার প্রথম যে অক্ষরগুলো যেগুলো বড় হাতের হয়নি, আমরা হোম থেকে ক্যাপিটাল ইচ ওয়ার্ড এটা দিলে প্রথম ওয়ার্ডগুলো বড় হাতের হয়ে গেল। তো এভাবে ট্যাবস ব্যবহার করে
যদি আমরা অ্যালাইন করতে চাই তাহলে এটা সময় সাপেক্ষ অনেক। যেখানে আমরা যদি কলাম ব্যবহার করতাম, টেক্সটগুলোকে সিলেক্ট করে যদি কলামে ক্লিক করতাম তাহলে সেটা কিন্তু কলাম হয়ে যেত। কিন্তু এভাবেও এটা অনেক ইফেক্টিভ, কাজে লাগে, স্পেশালি যখন আমরা নৈবিত্তিক প্রশ্নগুলো করি। এই যে এখানে দেখতে পাচ্ছেন যে অ্যালাইনমেন্ট গুলো, আপনি কয়ের অ্যালাইনমেন্ট গুলো খেয়াল করবেন, এই অ্যালাইনমেন্ট গুলো কিন্তু একদমই হচ্ছে একুরেট, ক খ। তো এগুলো করার জন্য আমি এটাকে সিলেক্ট করি, উপরে দেখতে পাচ্ছেন এই যে এল দেয়া, অর্থাৎ ট্যাবস দেয়া। আবার ট্যাবস ব্যবহার করে আপনি দেখতে পাচ্ছেন এই যে এই নাম্বারিং। সো এটা দেওয়ার জন্য আমাদের স্পেস স্পেস প্রেস করতে হয়, যেটা অনেক সময় লাগে। সেখানে জাস্ট আমি একটা সিঙ্গেল ক্লিক করলাম আর শেষে চলে আসলো। ট্যাবসের ওই ভিডিওতে আমি সবকিছু ডিটেলসে ব্যাখ্যা করেছি। তো এই যে এখানে একটা প্রশ্ন দেখতে পাচ্ছেন, যোগ বিয়োগটাকে অ্যালাইন করেছি, এটা আমরা টেবিল দিয়ে অ্যালাইনমেন্টটা করেছি। কিভাবে বুঝবো? আপনি দেখেন এখান থেকে আমি যদি বর্ডারটা দিয়ে দিই তাহলে বর্ডারটা হয়ে গেছে। অর্থাৎ আমি এই অ্যালাইনমেন্টটা করেছিলাম টেবিল দিয়ে করার পর জাস্ট এখানে ক্লিক করে আমি টেবিলের বর্ডার থেকে একদম নো বর্ডার ক্লিক করেছি। সো তার মানে টেবিল দিয়েও আমরা এই অ্যালাইনমেন্টটা করতে পারি। আপনাকে আমি একটা উদাহরণ দেখাচ্ছি। তো এখানকার এই লাইনগুলোকে আমরা টেবিলে কনভার্ট করব। তো সিলেক্ট করে এই যে ইনসার্ট থেকে টেবিল, এখান থেকে কনভার্ট টু টেবিল। তো এখানে আমরা টেবিলটা কিভাবে সিলেক্ট করব? আমরা একটু খেয়াল করবেন যে এই প্রত্যেকটা, এখানে একটা লাইনে কয়টা শব্দ আছে? 4টা করে শব্দ আছে, তাই না? তো প্রত্যেকটা শব্দের পর আমরা একটা করে স্পেস দিয়েছি, এখানে একটা স্পেস এবং এখানে একটা স্পেস দিয়েছি। তো সিলেক্ট করলাম, সিলেক্ট করে কনভার্ট টেবিল। তো এখান থেকে কিসের ভিত্তিতে আমরা হচ্ছে টেবিলটা তৈরি করব? স্পেসের ভিত্তিতে, তাই না? সো এখানে আমরা স্পেস দিয়ে দিলাম, মানে এখানে যদি স্পেস থাকে তাহলে টেবিল হবে। দেন আমরা ওকে করে দিলাম, তাহলে দেখেন আমাদের টেবিল কিন্তু হয়ে গেছে। এখানে সেন্টেন্স ছিল না, আমরা তার মানে হচ্ছে এখানে 4টা ছিল কিন্তু এখানে ছিল 3টা করে। আর যদি আপনি এই যে স্পেস গুলো কেটে দেন তখন কিন্তু আবার টেবিল হবে না। তো এখন আমি যদি সিলেক্ট করি ইনসার্ট থেকে টেবিল, এখানে দেখেন একটা দেখা যাচ্ছে। এখানে যদি আমি বলি স্পেস দিলাম একটা, দিয়ে ওকে করলাম, তাহলে দেখেন এগুলাতে ঠিকই কিন্তু টেবিল হয়েছে, কিন্তু এগুলাতে কিন্তু টেবিল হয়। এখানে আপনি আরেকটা কাজও করতে পারেন, এখানে আপনি কমাও দিতে পারেন। যদি বলেন কমার ভিত্তিতে হবে, যদি কমা থাকে তখনই হচ্ছে টেবিল হবে। দেন আমরা ওকে করলাম, পুরোটাকে সিলেক্ট করলাম, তাহলে এখানে আমরা বলে দিব কমা, রাইট? সো কমা দিয়ে যদি ওকে করি তাহলে দেখেন এই যে এই প্রথম লাইনটাতে কমা দেওয়া ছিল তাই এগুলো টেবিল হয়েছে, বাকিগুলো কিন্তু টেবিল হয়নি। তো ওকে, আবার ব্যাক করলাম, ব্যাক করে পুরোটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে ইনসার্ট থেকে আমরা এখানে কনভার্ট টেক্সট টু টেবিল। সো এখানে দিয়ে এখানে আমরা কি দিব? স্পেস প্রেস করলাম, দেন ওকে। সো আমাদের এখানে টেবিল হয়ে গেছে। এখানে 3টা শব্দ ছিল, এটাকে পূর্ণ করার জন্য এখানে পেস্ট করে দিলাম। আমাদের এখানে এটাকে কলামে কনভার্ট করতে পারি। এই যে জাস্ট আমরা এখানে ক্লিক করব, ক্লিক করে এখান থেকে নো বর্ডার, তাহলে এটা আমাদের কলাম হয়ে গেল। এখন আমি আপনাকে একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পলের মাধ্যমে টেবিল দিয়ে কিভাবে মাল্টিপল কলাম তৈরি করতে হয় এই জিনিসটা শিখাবো। তো প্রশ্নটা আমরা দেখতে পাচ্ছি, এটা আমি এটা টেবিল দিয়ে তৈরি করেছি। এই টেবিলটাকে কিন্তু আমি কলামও তৈরি করতে পারি। এটা আপনি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ডান বাম মিলাও। তো এই পুরো টেবিলটাকে আমরা সিলেক্ট করলাম, এই যে টেবিলের যে বক্স, এখান থেকে যদি নো বর্ডার ক্লিক করে দিই তাহলে আমাদের টেবিলটা কিন্তু 2টা কলাম হয়ে গেল, রাইট? এটাকে আমরা টেবিলেই আবার আগের মতো কনভার্ট করতে চাইলে পুরোটা সিলেক্ট করে অল বর্ডার ক্লিক করে দিলাম। পুরোটা সিলেক্ট করবো না, জাস্ট এই অংশটা সিলেক্ট করলাম। সিলেক্ট করে আমরা মাঝখানের যে লাইনগুলো, এগুলোকে বাদ দেওয়ার জন্য এটা করলাম, কাজ হয়নি, এটা করে দিলাম। দেখেন মাঝখানের লাইনগুলো চলে গেল। এই সাইড থেকেও ঠিক একইভাবে সিলেক্ট করে আমরা এটাকে ক্লিক করে দিলাম, আর এটাকে একটু সামনে এনে দিলাম। আর এই লেখাটাকে আমরা মাঝখানে নেওয়ার জন্য এখানে ক্লিক করলাম, মাঝখানে গিয়েছে বাট সমান হয়নি। সো এটাকে আমরা এই যে এই জায়গা থেকে শুরু করতে চাই। স্পেস বাটন প্রেস করে করে অ্যালাইন করতে হয়। আমি আপনাদেরকে ট্যাবের ব্যবহারটা শিখেছি, সো ট্যাব দিয়েও কাজটা করতে পারেন। যেমন আমি এখানে একটা ট্যাব ক্লিক করলাম, সিঙ্গেলি করে, এখানে ট্যাব প্রেস করলে যায় না। সো কন্ট্রোল ট্যাব প্রেস করলাম, কারণ টেবিলের ভিতর তো, এই কারণে ট্যাব প্রেস করলে হয় না, কন্ট্রোল ট্যাব প্রেস করতে হয়। আমি কন্ট্রোল ট্যাব প্রেস করছি, অ্যালাইন হয়ে গেল। দেখেন এই এল বরাবর অ্যালাইন হলো। সো আমরা এই এলটাকে এবার পুরোটা সিলেক্ট করে এলটাকে একটু সাইডে আনি। তো টেবিলে আরো একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দেখাচ্ছি, যেমন এখানে দেখা যাচ্ছে যে প্রশ্ন। সো এটাকে আমরা 2টা কলামে আনতে পারি। 2টা কলামে আনার জন্য আমরা জানি এই পেজ লেআউট থেকে মাল্টিপল কলাম, 2 কলাম আমরা দিতে পারি। এভাবে 2টা কলাম করা যায়। আর একটা আমরা টেবিলের মাধ্যমে কলাম দেখেছি, যেমন এখানে ধরেন আমি একটা টেবিল নিলাম, ইনসার্ট থেকে 2টা টেবিল নিলাম। এই যে এই জায়গায় ক্লিক করলে দেখবো আরো টেবিল তৈরি হবে। সেভাবে আমি টেবিল তৈরি করলাম কয়েকটা। তো আমি এটা সিলেক্ট করলাম, একটু সিলেক্ট করে আমি এখানে পেস্ট করে দিলাম, আর জ পর্যন্ত এখান থেকে কপি করে এখানে পেস্ট করে দিলাম। এগুলো এখন ডিলিট করে দিই। এটা 2টা লাইনে চলে এসেছে। এবার টেবিলটাকে একটু অ্যালাইনমেন্ট করি আমরা। আচ্ছা, এখন পুরো টেবিলটাকে আমরা কলামে আনার জন্য এখানে ক্লিক করে আমরা নো বর্ডার তৈরি করলাম। তাহলে দেখেন 2টা কলামে কিন্তু লেখাটা চলে এসেছে। আপনাকে বোঝানোর জন্য একটা প্রশ্ন আনলাম, যে এই প্রশ্নটা দেখেন, ওরা এই যে কক্ষগুলোকে অ্যালাইনমেন্ট করেছে কিন্তু অ্যালাইনমেন্ট ভালো হয়নি। কিভাবে অ্যালাইনমেন্ট করেছে? শো এন্ড হাইডটাকে ওপেন করলাম, স্পেস দিয়ে অ্যালাইন করেছে। তো এই যে এটার ব্যবহারটা কি, এটা নিয়ে আমার চ্যানেলে এই ভিডিওটা আছে, এটা আপনি দেখে আসতে পারেন। তো স্পেস দিয়ে অ্যালাইন করলে অনেক সময় লাগে, যে আমি স্পেস দিয়ে অ্যালাইন করছি, অনেক সময় লাগে আর কাজটা প্রফেশনাল হয় না। তো আমি স্পেস গুলো ডিলিট করে দিই।
পুরোটাকে সিলেক্ট করে আমি যদি এখন ট্যাব ব্যবহার, যেমন আমি এখানে একটা ট্যাব দিলাম, এখানে একটা দিলাম, এখানে একটা দিলাম, রাইট। এই কয়ের আগে যদি ট্যাব বাটন প্রেস করি তাহলে এই প্রথম এল বরাবর এটা অ্যালাইন হয়ে গেল, ক্ষয়ের আগে যদি দেই তাহলে এটার বরাবর হলো এবং গড় এটা বরাবর অ্যালাইন হয়ে গেল, রাইট। এবং এগুলো হচ্ছে ট্যাব। সেম একইভাবে নিচেরটাকেও আমরা অ্যালাইনমেন্ট করে ফেলছি। এবার শো এন্ড হেডটাকে আমরা অফ করে দিই, তাহলে দেখেন এখন কত সুন্দর করে অ্যালাইনমেন্ট হয়ে গেল। এই সেম কাজটা আপনারা ট্যাব ছাড়াও কিন্তু আমরা করতে পারি। তো এখানে এসে যদি আমরা টেবিল করতাম তাহলে কিন্তু এই সেম কাজটা খুব সুন্দর হতো। তো এখন এই প্রশ্নটা আমি এই টেবিলের ভিতরে একটা একটা করে পেস্ট করে দিচ্ছি। এখন এই যে টেবিলে যে অ্যালাইনমেন্টটা করেছি, আপনি যদি চান একটু আগে পরে নিতে তাহলে কিন্তু এগুলো করতে পারেন আপনার নিজের ইচ্ছা মতো যতটুকু প্রয়োজন। তো এখন এই টেবিলটাকে আমি রিমুভ করে দিব। এই প্রশ্নটা ২টা পৃষ্ঠায় চলে গেছে। এখন আমি চাচ্ছি যে ১ পৃষ্ঠার মধ্যে এই প্রশ্নটাকে কভার করব। সো এখন আমি যদি টেবিল অথবা কলাম ব্যবহার করে মাল্টিপল কলাম নিতে চাই, তারপরেও কিন্তু এই প্রশ্নটাকে কোনোভাবেই ১ পৃষ্ঠায় আনা সম্ভব হবে না। অনেক সময় এরকম হয় যে আমাদের ডকুমেন্টের মধ্যে স্পেস বা জায়গা এতটাই কম থাকে যে টেবিল অথবা কলাম ব্যবহার করেও আমরা একটা ডকুমেন্টের মধ্যে প্রশ্নটাকে আটাতে পারি না। সো তখন টেক্সট বক্স ব্যবহার করে আমি কলাম ব্যবহার করি। টেক্সট বক্স আনার জন্য আমরা ইনসার্টে ক্লিক করব। ইনসার্ট থেকে একদম হাতের ডান পাশে টেক্সট বক্স দেখতে পাচ্ছি। এখান থেকে এই যে এটা আমি প্রথমটা নিলাম, পরে আমাদের এরকম একটা ডকুমেন্ট আসবে। সো এটাকে আমরা মুভ করতে পারি এইভাবে ড্র্যাগ করে। উপরে যদি আমরা ক্লিক করি এই তীরের মতো চিহ্নটাতে, তাহলে এই টেক্সট বক্সটা রোটেট হবে। আর এভাবে আমরা বড় ছোট করতে পারি ড্র্যাগ করে। এখন আমি এই টেক্সট বক্সটাকে যদি আমি এইভাবে মুভ করি তাহলে দেখব যে টেক্সট বক্সের পাশে টেক্সটগুলো চলে যাচ্ছে। সো এটাকে আমি চেঞ্জ করতে পারি। আমরা এই জায়গাটা দিয়ে দেখতে পাচ্ছি। সো এখান থেকে আমি যদি এটা দিই, এটাকে বলে বিহাইন্ড টেক্সট, তাহলে দেখবো আমাদের এই লেখাটা আপনাদের বোঝার সুবিধার্থে এটাকে আমি একটু কালার করে দিচ্ছি। টেক্সটের বিহাইন্ডে চলে যাবে, অর্থাৎ আমাদের ডকুমেন্টের বিহাইন্ডে বা পিছনে চলে যাবে। আবার এখান থেকে যদি আমরা এই যে এটা দিই, তার মানে টেক্সটটা চারপাশে সরে যাবে, তাহলে এটা একবার টাইট। সো আমরা দেখতে পাচ্ছি আমরা যখনই লেখাটা নিয়ে যাচ্ছি তখন চারপাশে চলে যাচ্ছে। এই টেক্সট বক্সের যে ফিলটা চেঞ্জ করতে পারি, যেমন আমি হয়তো এখানে হলুদ কালার দিচ্ছি ফিল। আবার আপনি যদি চান যে এই ফিলটাকে না দিতে, কোনো কিছুই থাকবে না, তখন নো কালার দিয়ে দিতে পারেন। আর এখন যদি আমি টেক্সট বক্সটা কিভাবে রাখি, তাহলে চারপাশে একটা বক্সের মতো দেখবো, আউটলাইনের মতো দেখবো। আমরা চাইলে এই আউটলাইনটাকে রিমুভ করতে পারি। শেপ ফিল থেকে আমরা নো আউটলাইন দিতে পারি। টেক্সট বক্সের সবচেয়ে বড় সুবিধা হচ্ছে, যেটা আমার কাছে মনে হয়, আমি যেই কোনো জায়গায় এটাকে মুভ করতে পারি। যেমন আমাদের ডকুমেন্টের এই যে মার্জিন, সো আমরা মার্জিনের বাইরে কখনো লিখতে পারি না, কিন্তু আমি টেক্সট বক্স দিয়ে যেই কোনো জায়গায় কিন্তু আমি লিখতে পারছি, যেই কোনো জায়গায় আমার টেক্সটটাকে আমি নিতে পারছি। এখন নেওয়া যাচ্ছে না। সো আমরা এখান থেকে বিহাইন্ড টেক্সট করে দিলাম। করে এখন দেখেন আমি যে কোনো জায়গায় লেখাটা নিয়ে যেতে পারছি। অনেক সময় যখন আমাদের ডকুমেন্টে জায়গা থাকে না, তখন আমি টেক্সট বক্স দিয়ে এইভাবে যে কোনো জায়গায় লিখতে পারি। এই টেক্সটগুলোকে ব্যাক স্পেস প্রেস করে আমি ডিলিট করে দিলাম। এখান থেকে এই প্রশ্নগুলোকে দেখতে পাচ্ছি নিচের থেকে। আমি এখান থেকে 5টা প্রশ্ন নিলাম, কাট করলাম, কাট করে এই টেক্সট বক্সের ভিতরে আমি পেস্ট করে দিলাম। সরাতে পারছি না, পুরো লেখা জগাখিচুড়ি হয়ে যাচ্ছে, এই কারণে আমি বিহাইন্ড দি টেক্সট সিলেক্ট করলাম। সিলেক্ট করে এখন আমি এটাকে এখানে, কিন্তু চারপাশে টেক্সট বক্স চলে এসেছে। এটাকে আমরা এই যে এখান থেকে শেপ আউটলাইন, এখান থেকে নো বর্ডার করে দিলাম। তো এই অ্যালাইনমেন্টটাকে আমি আরেকটু সুন্দর করতে পারি। আমি আরেকটা টেক্সট বক্স নিলাম, এই প্রশ্নটা আমি এখান থেকে কপি করলাম, কপি করে এখানে এসে পেস্ট করে দিলাম। শেপ ফরম্যাট থেকে আউটলাইন নো আউটলাইন করে দিলাম। আর এখানে যে টেক্সটটা ছিল ডিলিট করে দিলাম। এখানে আমি ইন্টার দিয়ে স্পেস তৈরি করে নিচ্ছি। এখন এই টেক্সট বক্স দিয়ে তৈরি করা কলামগুলো আমি আমার নিজের সুবিধা মতো অ্যালাইন করে নিচ্ছি। তো এখানে যেভাবে আমি কলাম করেছি, সেম একইভাবে এটাকে আমরা কলামে রূপান্তর করে ফেলতে পারি। আমি একটু দ্রুত করব এখন, সো আপনারা বুঝে যাবেন আশা করি। সো এখানে পেস্ট করে দিলাম, তারপর আমি আমার মতো করে এটাকে অ্যালাইন করছি। আউটলাইন থেকে নো ফিল করে দিলাম, এখান থেকে বিহাইন্ড টেক্সট, তারপর এটাকে আমি এখানে নিয়ে আসি। তো এই যে এই ডকুমেন্টটাকে আমরা একটু সাইডে সরাবো, তো এটাকে সিলেক্ট করে এটাকে আর আমি টেক্সট বক্স দিলাম না, এর আগেরটাতে টেক্সট বক্স নিয়েছিলাম, আপাতত এটা নিলাম না। তাহলে দেখেন এখন এই প্রশ্নটাকে আমি 1 পৃষ্ঠার মধ্যে ফিল করতে পেরেছি। খুব প্রফেশনাল হয়েছে এরকম না, বাট অনেক সময় কাজের প্রয়োজনে আমাদের টেক্সট বক্স ব্যবহার করে কলাম ব্যবহার করা যায়। আমরা স্কুলে থাকতে যেই ছোট্ট প্রশ্নগুলোতে সৃজনশীল পরীক্ষাগুলো দিতাম, এই প্রশ্নগুলোকে বলা হয় A5 পেপার। একটা A4 পেপারকে ল্যান্ডস্কেপে নিয়ে মাঝখান থেকে যদি কেটে ফেলি তাহলেই A5 পেপার চলে আসে। তো আমি অনেককেই দেখেছি যারা কলাম ব্যবহার করে এই ধরনের ছোট A5 পেপারের সৃজনশীল প্রশ্নগুলো তৈরি করে। প্রথমে আমাদেরকে এর জন্য A4 পেপার নিতে হয়। তো A4 পেপারটাকে ল্যান্ডস্কেপে নেওয়ার পর এখন মাঝখান থেকে কাটতে হবে। সো মাঝখান থেকে কাটার জন্য আমরা কলাম থেকে 2 কলাম করে দিলাম, তাহলে মাঝখান থেকে কেটে গেল। সো এরপর যদি আমরা আমাদের প্রশ্নগুলো এখানে টাইপ করে দিই, তো এখন আমাদের এই প্রশ্নটা কিন্তু A4 পেপারে প্রিন্ট করা, কিন্তু ল্যান্ডস্কেপে করেছি এবং মাঝখান থেকে যেহেতু কেটে দিয়েছি, তাই এখন এই প্রশ্নটা আমাদের হয়ে যাবে A5 পেপারের প্রশ্ন। তো কলাম ব্যবহার করে এইভাবে A4 পেপারটাকেও A5 এ নিয়ে এই ধরনের প্রশ্নগুলো টাইপ করতে আমি অনেককেই দেখেছি। তো যদিও এইভাবে A4 পেপারটাকে কলামে নিয়ে প্রশ্ন টাইপ করাটা প্রফেশনাল সিস্টেম না, তো কিভাবে এই ধরনের প্রশ্নগুলো প্রফেশনালি টাইপ করতে হয় সেটা নিয়ে আমার চ্যানেলে ভিডিও আছে, তাহলে আপনি প্রশ্ন তৈরি করার ভিডিওগুলো দেখতে পারেন।